ট্রেনে দাঁড়িয়ে যাচ্ছি, আজ ভালো ট্রেন পাইনি, লোকালে যাচ্ছি। লোকালের অভিজ্ঞতা তিক্ত, আর তার থেকেও তিক্ত জিনিস, সামনে কিছু ছেলে মিলে একটা মেয়েকে ডিস্টার্ব করতেছে। ডিস্টার্ব বললে ভুল হবে, ছেলেগুলো মেয়েটার বিভিন্ন জায়গায় হাত দিতেছে। ওড়নাও একজন নিয়ে নিয়েছে, তবুও আশেপাশের লোক দাঁড়িয়ে আছে, যেন মজা নিচ্ছে তারা। এমন দেশে বাস করতেছি এই ভেবেও লজ্জা লাগছে। কিছুক্ষণের মাঝে আরও অবাক হলাম যখন দেখলাম ছেলেগুলো মেয়েটিকে একটি সার্কেলের মাঝে আবদ্ধ করে ফেললো। মানে বাইরে থেকে কিছু দেখার উপায় নেই, বুঝতে বাকি রইল না যে মেয়েটির সাথে তারা কি করতে চাচ্ছে। কিন্তু অবাক করা বিষয় হলো মেয়েটি এখনও কোনো আওয়াজ করতেছে না। আমার মনে কৌতূহল জাগে, আমি সামনের দিকে এগোতেই থাকি। যখন ছেলেগুলোর কাছে যাই তখন হঠাৎই মনে হয় যে ভিতর থেকে গোঙানোর আওয়াজ আসতেছে। আমার মাথায় আসে মেয়েটি বোবা নয় তো আবার। আমি একজনের কাঁধে হাত দেই, ভিতরে চোখ যেতে দেখি মেয়েটির জামা প্রায় খুলে নিয়েছে জানোয়ারেরা। মেয়েটির চোখ দিয়ে পানি ফেলতেছে, কিন্তু কিছুই করতে পারতেছে না। আমি একজনের ঘাড়ে যে হাত দিতেছি সেটাও আমার কলারের হাত দিয়ে দিয়েছে। এতক্ষণ পর্যন্ত ওদের গায়ে হাত তোলার আমার কাছে কোনো কারণ ছিল না, কিন্তু এখন কারণ পেয়ে গেছি। এক চড়ে পাশের সিটে গিয়ে বাড়ি খায় ছেলেটি। পাশের বাকিরা একটু পিছিয়ে যায়, সবার দৃষ্টি আমার দিকে। মেয়েটি খুব দ্রুত জামা ঠিক করে নেয়। একজনকে মার খেতে দেখে সামনে থাকা একজন বলে ওঠে, কার গায়ে হাত তুলছিস তুই জানিস? ভাই, বায়োগ্রাফি দেখে মরার লোক আমি না। অন্যের জন্য কিছু করব না, কিন্তু আমাকে যদি কেউ কিছু করে ছিঁড়ে রেখে দিব। আমরা এখানে 10 জন আছি, আর তুই একা, ভয় করে না? मामा अपन से पांगा मत लेना, भेड़िया 10 है तो शेर क्या उससे डर जाएगा, काट लाएगा। ওই মারতো ওকে। ওরা আমার দিকে আসছে, মাথা গরম হয়ে যাচ্ছে। পাশে একজনের হাতে ফ্লাক্স দেখলাম, সেটা নিয়ে সোজা মাথায় বাড়ি দিলাম। আরেকজনের থেমে গেছে, সোজা গিয়ে তার খাঁচা সোজা লাথি মারলাম। লোকাল ট্রেন, সবাই শুধু অন্যের সিটের মাঝে গিয়ে আছে। মেয়েটির পিছনে রেখে আমি তাদের সাথে কথা বলতেছি, ওরা অন্য বগিতে চলে গেছেন। ওদের আর মারতে ইচ্ছে হলো না, যাওয়ার আগে ওয়ার্নিং দিয়ে গেল আমায় নাকি দেখে নিবে। আমি অপেক্ষা করবো বলে দিয়েছি। মেয়েটার দিকে তাকালাম, সাংঘাতিক মায়া আছে ওর চেহারাতে। সে এসে আমায় জড়িয়ে ধরেছে, কেঁদেই যাচ্ছে। আমার নতুন শার্টের 12টা বাজিয়ে দিচ্ছে। কি আর বলবো, স্টেশনে এলাম, কিন্তু অবাক কাণ্ড হলো মেয়েটি আমার পিছনে পিছনে আসছে। এই যে, কই যান? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আপনি বলতে পারেন না। না, আমি বলতে পারি। কি তাহলে ওই সময় চেঁচালেন না কেন? আসলে আমার সমস্যা আছে, যদি বিপদে পড়ি তখন কথা চলে যায়। বাহ, ভালোই। হুম। তো এখন আমার পিছনে কোথায় যাচ্ছেন? না মানে আমার কেউ নেই, আজ ভাবি তাড়িয়ে দিয়েছে বাসা থেকে, তাই যাওয়ার জায়গা নেই। তো আমি কি করব? আপনি তো অনেক ভালো, আমাকে আপনার সাথে নিয়ে যান না প্লিজ। কি? প্লিজ, না হলে মরা ছাড়া যে আমার আর কোনো উপায় থাকবে না। কিছুক্ষণ ভাবলাম, হঠাৎ মনে হলো নিয়ে যাই। আয়রার রাতে ঘুমানোর সমস্যা হয় একা, ওর জন্য তো একজন লাগবেই, তাহলে একেই নিয়ে নিই। আচ্ছা, কিন্তু পরে চুরি করে পালাবেন না তো আবার? কি বললেন? আম্মু আমাকে চোর বলে। এই না না, আমি চোর বলিনি, বললে চুন্নি বলতাম। কি? উহ, তোমরা মেয়েরা এত ঢং কিভাবে করতে পারো? তো কি করব? এখন চলেন আমার সাথে। আচ্ছা। আপনার নাম কি? হালিমা তাসনিম ইবনাত। ওহ, ইবনাত কে নিয়ে বাসায় যাব। গাড়িতে উঠতেছি, গাড়ি থেকে নেমে বাসায় যাব, হঠাৎ পাশের চায়ের দোকানে টিভির দিকে নজর গেল। সেখানে খবর চলছে, দিন দুপুরে রেল লাইনে 11 জনের লাশ, কারোই লিঙ্গ নেই। কিভাবে আর কে করতে পারে এই খুনগুলো? তাহলে কি আবারও ফিরে এসেছে পুরনো সেই মনস্টার? আমি খবরটা দেখে থমকে যাই। তার মানে কি, কে এই মনস্টার? আর এই 1 ঘন্টা ব্যবধানে কে সবাইকে মারতে পারে? শহরে আবার মনস্টারের খবর আবার বেড়ে গেল। আয়ানের কথা আবার মনে করতে লাগলো সবার হিসেবে মনস্টার আয়ান। কিন্তু আয়ান তো মারা গেছিল, কিন্তু আয়ানের খুনি কে এটা কেউই জানে না। আপু, আমি তোর কিছুই হতে দিব না আপু। নিজের যত্ন নিস ভাই। আপু, আমি তোকে ছাড়া কিভাবে থাকবো রে? তুই পারবি ভাই, পারবি। আপু। কে রে আয়াত, তুই আজ কোথায় উঠছিস? কি স্বপ্ন দেখছিস?
যে এতটা চেঁচাতে হয়? কি বলবো আম্মু, বলো, প্রতিদিন এই একই স্বপ্ন। আমি কারো ভাই, আমি তাকে মারতে দিব না। আরেকটা স্বপ্ন দেখি যে আমি একজনের স্বামী, তার পেটে বাচ্চা, আর তাকেও আমি মরতে দিব না। কিন্তু আমি এগুলো কেন দেখি আম্মু? আরে স্বপ্ন তো স্বপ্নই আয়াত, এত বড় হলি এখনো এটা জানিস না? উফ আম্মু, তাই বলে প্রতিদিন? বাদ দে আয়াত, যা ফ্রেশ হয়ে আয়। আচ্ছা আয়াত ফ্রেশ হয়ে আসে। আচ্ছা আম্মু। ইবনাথ? ও আয়রার সাথে ঘুমাচ্ছে। ওহ, হুম। এখনো ঘুম? দাঁড়াও, ওকে মজা দেখাচ্ছি। আয়াত ওর রুমে যায়। একটা তেলাপোকা ধরলো আয়াত। ইবনাথ দেখো তো এটা কি? ইবনাথ আফসা আফসা বলে চোখ খুলে। হ্যাঁ আম্মু, বাঁচাও বাঁচাও। ইবনাথ ঘুম থেকে লাফাতে লাফাতে উঠে। আল্লাহ গো, আন্টি কেমন ছিল এটা আপনার? একটুও ভয় নেই? অন্যদিকে আয়রা তো হাসতে হাসতে শেষ। এত বড় মেয়ে এখনো ঘুমায়? কি করব? এই জন্যে মনে হয় ভাবি বাসা থেকে বের করে দিয়েছে। ইবনাথ চুপ হয়ে যায়। সে বাথরুমে চলে যায়। সে ফ্রেশ হয়ে এসে চুপচাপ কাজ করতে থাকে। তার চোখের কোণে পানি স্পষ্ট দেখেছে আয়াত। তারও কষ্ট লাগছে। খাবার খেয়ে ছাদে গিয়ে বসে আছে ইবনাথ। কেন বাসা থেকে বের করেছে তোমাকে? বাদ দেন সব। বলতে বলছি, বলো। আমার মা বাবা নেই, ছোট থেকে আমি ভাইয়ের কাছে বড় হয়েছি। বাবা তার সম্পত্তিতে লিখে দিয়ে গিয়েছিল আমার আর ভাইয়ার দুজনের নামে, আর তাতে লেখা ছিল আমার বয়স 18 হওয়ার আগে আমার সম্পত্তি কাউকে দিতে পারবো না, দিলেও হবে না। তাই 18 হওয়ার পরেই অনেক কিছু বলে আমার নামে সম্পত্তি লিখে নিয়ে আমাকে বার করে দিয়েছে। মানুষ এমন কিভাবে হতে পারে? এমনই হয় মানুষ। বাদ দাও। আয়াতের ফোনে একটা ফোন আসে। সে বাসা থেকে বের হয়ে যায়। আয়াত পুলিশ স্টেশনে যায়। স্যার, বলো আইমান। স্যার, কালকে আরও 10 জনের মৃত্যু হইল, কিন্তু কিভাবে সম্ভব? এটা আমারও প্রশ্ন। আর সবচেয়ে বড় মজার কথা হলো তাদের আমি চিনি। কি? হ্যাঁ, কিভাবে পড়ে বলবো না। এখন কেস বলো। স্যার, ও আমাদের ডিসি সাহেবের ছেলে। ওদের মাঝে একটা ও, এই জন্য এতে এত জোর। স্যার, মনস্টার নামে একজন নাকি এগুলা করেছে। কি মনস্টার? এটা কেমন নাম? স্যার, ওর নাম আয়াত, মুস্তারিত আয়ান। ও, আমার মিতা। স্যার, ওকে সবাই মনস্টার কেন ডাকে? অনেক কাহিনী স্যার। আচ্ছা, পরে শুনবো না। আবারও শহর জুড়ে মনস্টারের কথোপকথন চলছে। কেউ বুঝতে পারছে না মনস্টার কিভাবে এলো। আয়ান তো মারা গিয়েছিল, তাহলে কেই মনস্টার? আকাশ কালো হয়ে এসেছে। আয়ার বসে বসে চা খাচ্ছে। আশেপাশে কেউ নেই। সে নিজের মনেই চিন্তা করছে, আর কত নিজেকে লুকিয়ে রাখবো। আজ 2 বছর পার হলো তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়িয়েছে, কিন্তু কেউ জানে না যে সে বেঁচে আছে। আয়াত হয়েই বেঁচে আছে, কিন্তু আর কত? সে যে আর পারছে না। তার বোনের খুনি, তার আরোহীর খুনি যে এখন বেঁচে আছে, তার মেয়ে এখনো সেই নকল আয়ানের কাছে। তার চোখে এখনো ভাসছে সেই দিনের কথা। তার পিছন দিয়ে ছুরি আর কেউ না, সেই নকল আয়ানই মেরেছিল। সে যদি রাজিন ভাই হয়, তাহলে কি বিশ্বাস করেনি তাকে? আর ডোরেমন কেন বা তাকে মারল? কি হলো এটা? এসবের প্রশ্ন আয়ানের মাথায়। অতীত আয়ানের তখন আরোহীকে নিজের করার চাহিদা কমিয়ে গেছিল। হঠাৎ একদিন আরোহীর সাথে তার দেখা। আয়ান, আমার সত্য জেনে গেছো তাই না? কিসের সত্য আরোহী? এই যে আমি গণধর্ষণ হয়েছি, কি কি বলতেছো এসব? এই সত্যি জানার পরেই তো আমার সাথে আর কথা বলে না। আরোহী এমন কিছুই না। জানি না কেন, কিন্তু তোমায় খুব ভালোবেসে ফেলেছি আয়ান। আমি জানি না তা কেন। আমিও ভালোবাসি আরোহী তোমায়, কিন্তু কি বলবো বলো? আমি যে একটা জায়গায় আটকে গেছি, আমাকে সেই দুনিয়ায় ঢুকতে হবে। কোন দুনিয়া আয়ান? তারপর আয়ান আরোহীকে সব খুলে বলে। আয়ান, এই দুনিয়ায় গিয়ে নিজের পরিবারকে হয়তো সাময়িক বিপদ থেকে বাঁচাতে পারবে, কিন্তু একেবারে হারাতেও হতে পারে। কিন্তু তোমায় আমি ভালোবাসি আয়ান, তাই তোমার সাথেই থাকবো।
তুমি যাই করো না কেন। আয়ান আর আরোহীর ভালোবাসা শুরু হয়। এদিকে আয়ানও নিজেকে মনস্টার রূপে তৈরি করে তুলতেছে, সাথে ডোরেমন। শহরে যত বড় বড় হাঙ্গামা হতো তাতে ডোরেমন আর আয়ান থাকতো। কেউ কোনো কাহিনী করলে সে যেই হোক না কেন আয়ান আর ডোরেমন মিলে সামাল দিত। কিন্তু এভাবে তারা শহরে কালার হতে শুরু করে। অনেক মানুষ তাদের মারার জন্য ব্যাকুল হয়ে উঠল। রাজিন ভাইয়ের সাথে কাজ করতো রুমান ভাই রাজিন ভাইয়ের সাথে মানে তার বরাবরে ছিল। তারা আলাদা কাজ করত, কিন্তু কেউ কারো পথে আসতো না। কোনো এক ঝড়ের রাতে আয়ান আরোহীর বাসায় যায়। সেদিন তার বাসায় কেউই ছিল না। আয়ানকে দেখে আরোহী অবাক হয়ে যায়। আর এদিকে আয়ান ভিজা শরীরে দাঁড়িয়ে আছে। আরোহী তাকে ভিতরে নিয়ে যায়। সারা বাড়ি অন্ধকার। আয়ানের কেমন জানি আকর্ষণ লাগছিল। সে যেন নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। সে আরোহীকে কোলে তুলে নেয়। আরোহী কিচ্ছু বলে না, কারণ ভালোবাসার মানুষের হাতে নিজেকে বিসর্জন দেওয়াই যায়, আরও যদি সে বিশ্বাসযোগ্য হয়। যদিও ভালোবাসার আরেক নাম বিশ্বাস। সে আরোহীকে বিছানায় নিয়ে যায়। আরোহীর ঠোঁটে করুণ সুখ খুঁজতে থাকে। সেখানেই তার সুখ খুঁজে নেয়। সময় পার হতে থাকে আর তারা একে অপরের মাঝে গভীরভাবে জড়িয়ে যেতে থাকে। একটা সময় আয়ান ক্লান্ত হয়ে বিছানায় লুটিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণের মাঝেই আয়ান সর্বোচ্চ শখ হয়ে যায়। সে আরোহীর দিকে তাকায়। তার মানে কি? আমি কি দেখছি এটা? আয়ান যেন নিজেকে বিশ্বাসই করতে পারছে না। আরোহীর সাথে শারীরিক সম্পর্ক শেষ হওয়ার পরে বুঝতে পারি সে দর্শিতা না। আমি মনে মনে আফসোস করতে থাকলাম, আজ যা হলো তা ঠিক হলো না। আফসোস হচ্ছে আরোহীকে নিয়ে যাচ্ছি কোলে করে। সে অনেকটাই অবাক যে আমরা কোথায় যাচ্ছি। আমি তাকে নিয়ে বাইকে বসি, সে পিছনে আমি সামনে। আমরা আমাদের বাসার সামনে এসে নামি। সে অনেকটাই অবাক, আরোহী এই পৃথিবীতে কেউ নেই, তাই তাকে আমার বাসায় নিয়ে এসেছি। মাকে দেখিয়ে বলা হলো যে আরোহী আজ থেকে এই বাসায় বউ। আমরা আর দেরি করিনি, সেই দিনই বিয়ে করে নেই। আমাদের জীবন সুখেই যাচ্ছিল। আপু আর রাজিন ভাইয়ার ও বিয়ে হয়ে যায়, কিন্তু আপু আমাদের এখানে থাকতো। রাজিন ভাইয়াও আমাকে মনস্টার বানানোর মিশনে ব্যস্ত। আমি আমার মতো কাজ করছি। দিন যত যাচ্ছে আমি তত দক্ষ হচ্ছি। আমার আর আফনানের শত্রু বাড়তে থাকে শহরে। আয়ান আর ডোরেমন এর নামে কাঁপতো পুরো শহর। তাদের বিভিন্ন দিক দিয়েই অনেকে ক্ষতি করতে চাচ্ছিল। এমনভাবে 1 বছর পার হয়ে যায়। আরোহীর বাচ্চা হয়, নাম হয় আনহা। আনার বয়স যখন 6 মাস, তখন হঠাৎ আয়ানের নাম্বারে একটা কল আসে। আয়ান কল রিসিভ করতেই অপর পাশ থেকে বলা শুরু হয়। কিরে আয়ান, তুই নাকি মনস্টার হয়ে গেছিস? কে? আমি যেই হোক তোকে অনেক সাবধান করেছিলাম, কিন্তু তুই ভুল ছিলি। আয়ান, আমার কথা না শুনে বড় ভুল করলি। কে তুই? আমি কে এটা জানার চেয়ে এখন এটা জেনে রাখ, তোর বাচ্চা আরেক জায়গায় আছে আর তোর বউ আরেক জায়গায় আছে। কি? কাকে বাঁচাবি এখন? এই কে তুই বলবি? জায়গায় মেসেজ করে দিচ্ছি, কাকে বাঁচাবি দেখ। আয়ান মেসেজটা দেখেই ডোরিমনকে ফোন দেয়। আয়ান বাচ্চার কাছে যাচ্ছে আর ডোরিমন যাচ্ছে আরোহী আর আয়েশার কাছে। আয়ান ঠিকানা অনুযায়ী সেই জায়গায় গিয়ে দেখে অনেক লোক। সে রাগে ফুটে ওঠে, গিয়ে রড দিয়ে সবাইকে মারতে থাকে। 30 জনের মতো মানুষকে একাই মারলো। কিছুক্ষণের মাঝেই সে তার মেয়েকে নিয়ে বের হয়। মেয়েকে বাসায় রেখে সে যায় আরেক জায়গায়। তার ধারণা অনুযায়ী ডোরিমন এতক্ষণে সব শেষ করে দিয়েছে, কিন্তু সেখানে গিয়ে আয়ান জীবনের সবচেয়ে বড় শক খায়। সেখানে এক জায়গায় ডোরিমন পড়ে আছে আর কাছেই পড়ে আছে আরোহীর লাশ। এটা দেখে আয়ানের বুক কেঁপে ওঠে। সে কি চিৎকার করে কেঁদে ওঠে। সে জলদি আরোহীর কাছে যায়। এর মানে তাকে ধর্ষণ করা হয়েছে। আয়ান তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আরোহী বলে আর কান্নায় থামায় না। নিজেই না সেই কিছুই তো সে বিশ্বাস করতে পারছে না যে তার আরোহী আর নেই। এমনকি যাওয়ার আগে সে কিছুই বলেও যেতে পারেনি আয়ানকে। শেষ কথা হিসেবে আয়ানকে কিছুই বলতে পারলো না তাকে। আরোহী আয়ানের বুকে থাকা অবস্থাতেই পাশে ডোরিমনের ডাক শুনতে পায়। সে এখনও বেঁচে আছে। আয়ান তাকে নিয়ে রাস্তায় আসে, গাড়িতে করে হাসপাতালে এনে আবার সেখানে যায়। ডোরিমন অপারেশন চলতেছে আর এদিকে আরোহীর কাছে বসে আছে, কেঁদেই যাচ্ছে। শুধু বলতেছে, ও আরোহী গো, কথা বলো একটু। এই মনস্টার হওয়ার চক্করে যে আমি ভুলেই গেছিলাম তোমায় আরোহী। সময় দিতাম না, ভালোবাসতাম না, তাই বলে এভাবে চলে যাবে তুমি? এত কষ্ট দিচ্ছ শালারা তোমায়। আহ!
আয়ানের কান্না যেন থামার নামই নিচ্ছিল না। আজকের চেয়ে খারাপ দিন তার জীবনে আর ছিল না। আয়ানের মোবাইলে আবার একটা ফোন আসে। সে রিসিভ করতে পাশ থেকে বলে ওঠে, তোর বউকে খেয়ে অনেক মজা পাইছে রে আমার ছেলেগুলো। সে জিনিস। কে তুই হারামি কুত্তার বাচ্চা? তুই এত সুন্দর মেয়েকে খাওয়ার পরেও এই গালি শুনে আর আফসোস হবে না রে আয়ান? জানিস তোর বউ মরার আগে শুধু বলেছিল, আমার আয়ান তোদের ছাড়বে না, আমার আয়ান তোদের ছাড়বে না। কিন্তু তার আয়ান তো জানেই না আমরা কে। তোরে যদি পাই রে, কয় টুকরা যে করব আর আমি। তার আগে এইটা তো ভাব যে কিভাবে তোর বোনকে বাঁচাবি। আমার ছেলেরা যে এখন তোর বোনের থেকে মজা নিচ্ছে। হারামি তোরে আমি। আহ! কিভাবে বাঁচাবি? বাচ্চা আয়ান, বাচ্চা। ফোন কেটে যায়। আয়ান কাঁদতে কাঁদতে শেষ কিভাবে বাঁচবে সে এখন তার বোনকে। আমার সামনে আরোহী লাশ, এই লাশ নিয়ে আফসোস করার সময়ও পাচ্ছি না। আমি যে তার সামনে বসে কাঁদবো এই সময়টাও পাচ্ছি না। আমাকে আপুর খোঁজে যেতে হবে। আমি আপুর খোঁজে বের হয়ে যাই, কিন্তু কোথায় যাব আমি যে জানি না। আমার গন্তব্য কোথায়? আয়ান রাজিন ভাইকে ফোন দেয়। রাজিন ভাইয়ের ফোন বিজি আসে। কিছুক্ষণের মাঝে আয়ানের ফোনে আরেকটা ফোন আসে। সে রিসিভ করতেই বলে ওঠে, আয়ান, তোর বোনকেও শেষ বউয়ের লাশ তো পাইছিলে, কিন্তু বোনের লাশও পাবি না দেখার জন্য। আয়ান কিছু বলতে পারে না। তার হাত থেকে ফোন পড়ে যায়। সে কতক্ষণ অচেতন ছিল সে নিজেও জানে না। যখন হোশ ফিরে ডোরিমন তার পাশে। আর সবচেয়ে বড় কথা রাজিন ভাই তখনও তার পাশে ছিল না। আয়ানের রাগ ওঠে, খুব রাগ ওঠে। সে হাতে একটা বন্দুক নিয়ে রাজিন ভাইয়ের ওখানে যায়, সাথে ডোরেমন। রাজিন ভাইয়ের বাসার সামনে গিয়ে দেখে সে বাসাতেই আছে। আয়ান আর ডোরেমন ভিতরে ঢুকে। বাসায় রাজেন ভাই একা অন্ধকার ঘরে। জিন ভাই, চুপ। আমি ডাকছি, আপনাকে শুনতে পাচ্ছেন না? হ্যাঁ বলো আয়ান। আপু কি আপনার কেউই ছিল না? আয়ান, আমার মাথা এমনিতেই খারাপ। হা হা হা! তা দেখাই যাচ্ছে ভাই। আয়ান, তুমি যাও। যাব না আমি। তোর জন্যই আজ আমার আরোহী মারা গেছে, আমার আপু মারা গেছে, আমার বাচ্চা আমার কাছে নেই। সেদিন তুই আমার আপুর জীবনে না এলে সেদিন হয়তো না একজনের কাছে দর্শিতা হতো, কিন্তু এখন সে দর্শিত তো ঠিকই, আবার মারাও গেল। কি বলবো বলো? আয়ান, তোমারে চাইতে বললাম না? আয়ানের রাজিন ভাইয়ের কথার সময় হঠাৎ আশপাশে থেকে অনেক লোক চলে আসে। আমাকে মারার জন্য লোক আনছো আয়ান? আয়ান কিছুই বুঝতেছে না। সে তো কাউকে বলে নাই। সবাই এসেই রাজিন ভাইয়ের উপর হামলা শুরু করে দেয়। রাজিন ভাইও তাদের সাথে মারামারিতে ব্যস্ত। আয়ান আর আফনানও মারছে। কিন্তু হঠাৎ রাজিন ভাইয়ের পিছনে চাকু ঢুকালো পিছন থেকে। রাজিন ভাইয়ের চোখে অন্ধকার হয়ে আসে। আস্তে আস্তে লুটিয়ে পড়লো তার শরীর। কিন্তু যখন সে পিছনে তাকালো সবচেয়ে বেশি অবাক হলো সে, কারণ তাকে চাকু মেরেছিল। সেদিন রাজিন ভাইয়ের পিছনে ছিলাম আমি, মানে ছুরি চালিয়েছিল আকরাম, কিন্তু সাথে সাথে আমি তাকে সরিয়ে নেই আর চাকু বের করতে নেই। কিন্তু ঠিক তখনই রাজিন ভাই পিছনে ঘুরে আর আমায় দেখতে পায়। সে ভেবে নেয় তার পেছনে আমিই ছিলাম। আমরা তাকে হাসপাতালে তো নিয়ে যাই, কিন্তু এমন অবস্থা ছিল আমরা তার খোঁজ নিতে পারি না। আর পরে যাওয়ার পরে জানতে পারি সে নাকি মারা গেছে। আমরা শোক প্রকাশ করি, কিন্তু কি লাভ? সব তো শেষই। আমি পুরো শহরে আগুন লাগিয়ে দিই সেই মানুষটাকে খোঁজার জন্য। সে আমার বোন আর বউকে দর্শন করে মারছে। আমি শহরে যত গ্যাং ছিল সবাইকে একে একে শেষ করি, সাথে ডোরিমন ও আয়ার নামটা শুনে মানুষ ভয় কাঁপতো। ভার্সিটিতে অনলাইনে এক্সাম দিতাম, সবাই ভাবতো আমি বিসি স্যারের ছেলে, কিন্তু না, আমি না। আমার বাবা অনেক আগেই মারা গিয়েছে। আমি বাসায় ফিরে এবনাথ আম্মু সবাই সাথে কথা বলতে চাই। হে, এখন উনি আমার আম্মু, কারণ আমাকে যখন আকরাম ভাই মারে তখন আমাকে উনিই বাঁচিয়েছিলেন। আমি স্মৃতি হারানোর নাটকে ব্যস্ত একদিকে, আর একদিকে সেই মানুষটি খুঁজতে লড়াই যে আমার বোনার বউকে ধর্ষণ করেছে। কি করব আমি কিছুই জানি না। আমি রুমে শুয়ে শুয়ে ভাবছি অনেক কিছুই। আমার মেয়েটা এখন কার কাছে থাকতে পারে? অনেক বড় হয়ে গেছে সে। বাবাকে চিনবে? আয়ান, আজ তোমাকে বাবা বাবা মনে হচ্ছে আমার। একজন ভালো স্বামী তো হতে পারলাম না, ভালো বাবাই না হয়ে থাকি। হতে তো পারলো না আয়ান।
তোমার মেয়ে এখন অন্যের কাছে। যাও, ওকে বাঁচাও আয়ান। আরোহী, আমি বাঁচানোর চেষ্টা করব তো। যাও। আয়ান আরোহীকে এখনো নিজের কল্পনায় দেখে, কথা বলে। আয়ানও ঘুমিয়ে আছে। হঠাৎ তার মনে হয় তার উপরে কোনো ছায়া। সে চোখ খুলতে দেখে ইবনাত তাকে চাকু মারার প্রস্তুতিতে আছে। সে কোনো মতে চাকু ধরে ফেলে। ইবনাত, তুমি? আয়ান, তুই এখনো বেঁচে আছিস। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি তোকে মেরেই ফেলবো। ইবনাত, কিন্তু তুমি আমায় মারতে চাও? আয়ান ইবনাতের হাত ধরে ফেলে। ইবনাত তো ভয়ে শেষ। এখন কি করবে সে? ইবনাত, তুমি আমাকে মারতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমি তোকে মারতেই চাই হারামি। কি বললে? হ্যাঁ, তোর মতো হারামির বেঁচে থাকার কোনো অধিকারই নেই। কিন্তু কি করেছি আমি? তোর জন্য আজকে আমি অনাথ। রাস্তায় রাস্তায় একা ঘুরে বেড়াতে হয়। ছোট থেকে আমি একা। আমার কেউ ছিল না, ছিল শুধু একজন, আফনান ভাইয়া। সে আমার বাবা মার মতো আদর যত্ন দিয়ে আমায় বড় করেছে। সে অনেক আদর করতো আমায়। সে রাজিন ভাই এর গ্যাংয়ের এক কাজ করত। কিন্তু যখন সে তোর কাছে থাকা শুরু করলো, তখন থেকে আমায় ভুলে যাওয়াও শুরু করলো। আমার সাথে ঠিক মতো কথা বলতো না, আমাকে সময় দিত না। এমনকি আমি যে তার বোন, এটা তো মনে হয় তার খেয়ালই ছিল না। তোর ডরেমন হয়ে গেল। আসলে তোর ডরেমন না তো, তোর পোষা কুকুর হয়ে গিয়েছিল। এর বিনিময়ে সে কি পায়? কি তার প্রাপ্য ছিল? মৃত্যু। তার লাশ আসে আমার বাসায়। বাহ, কি ভালোবাসা, তাই না? এটাই দুনিয়া। ও তোর জন্য এত কিছু করলো, কিন্তু তুই হারামি তো তার মৃত্যুর দিনও তার কাছে এলি না। কি বলবো তোকে? কি কি বললে তুমি? আফনান মারা গেছে? তো কি, আজ ওর মৃত্যুর 5 বছর পরে তুমি বলতেছো মারা গেছে নাকি? কি 5 বছর? হ্যাঁ। কিভাবে সম্ভব? সে তো 2 বছর আগেও আমার সাথে ছিল। একদিন আমার পিছনে চাকু ঢুকিয়ে চলে যায় সে। আয়ান, ভুলভাল কথা অন্য কাউকে শোনাস, আমাকে না। না না, আমি ভুলভাল বকছি না। তা বোঝাই যাচ্ছে। আমাকে আফনানের ডেথ সার্টিফিকেট দেখতে পারবে? পারবো। এরপর ইবনাত সব প্রমাণ দেয় আয়ানকে। আয়ানের মাথায় কিছুই আসছে না। এটা কিভাবে সম্ভব? যে মারা গিয়েছিল সে কিভাবে এগুলো করবে? সে কিভাবে আমার সাথে থাকবে? আপনানকে সেই দিনই মারা হয়, যেই দিন আরোহীকে আর আয়েশাকে মারা হয়। তার মানে সেই দিন যাকে হসপিটালে ভর্তি করিয়েছিল সে আফনান না? না, তাকে হাসপাতালে মেরে ফেলা হয়। কিছুই বুঝতেছে না আয়ান। তার মা এসে জিজ্ঞাসা করলে সে খুলে বলে সব। আর তাকে ধন্যবাদও জানায়, তাকে এতদিন আগলে রাখার জন্য। আজ আয়ান অনেক বড় একটা সত্য জেনে যায়। যেখানে আমরা বন্ধুত্ব বোঝাতে ডোরেমনের উদাহরণ দেই, সেখানে সে প্রমাণ পেয়ে গেল যে তার বন্ধু প্রতারক না। আয়ান ডোরেমনের কবরের সামনে বসে কাঁদছে, অনেক কাঁদছে। সে বিশ্বাসই করতে পারছে না ডোরেমন আর তাদের মাঝে নেই। আয়ান সেখানে বসে কাঁদছে আর ভাবছে কি করা যায়, কে হতে পারে এই খুনি। হঠাৎ তার মাথায় এক বুদ্ধি আসে। 2 দিন পরে আয়ান একটা ভার্সিটিতে যায়। সকাল 7টা, অনেক রুম ঘোরে। হঠাৎ একটা রুম থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। আয়ান রুমের দরজা ধাক্কা দিতেই ভিতরে দেখে স্যার ছাত্রীর উপর নির্যাতন করছে। আয়ানকে দেখে স্যার চেঁচিয়ে উঠে কে বলে। আয়ান ভিতরে যায়, একটা চেয়ার নিয়ে বসে। ততক্ষণে মেয়েটি নিজের জামা ঠিক করে নেয় আর সেখান থেকে পালানোর প্রস্তুতি নেয়। সে পালিয়েও যায়। ওই, তুই কেবে? এত সাহস আমার এখানে এসে এমন ভাব নিচ্ছিস? অর্ধেক নাম বলবো না, পুরো নাম বলো আমার। পুরো নাম বল, যাতে সহজে কাজ হয়। আয়াত মুত্তাসির আয়ান। নামটা শুনে স্যার 2 কদম পিছিয়ে যায়। সে জলদি এসে আয়ানের পায়ে পড়ে যায় আর কাঁদতে থাকে। ভাই, মাফ করে দেন ভাই, প্লিজ। আর জীবনে এমন হবে না। আয়ান তাকে উঠায় আর বলে নেক্সট যাতে এমন না করে। স্যার চলে যায়। 10টার সময় হঠাৎ স্যারের বাসার সামনে কিছু লোক আসে। স্যার দরজা খুলতে স্যারের উপর হামলা করতে যায়। তখনই পিছন থেকে একজন বলে ওঠে, কিরে, আমার সহ মারবি নাকি? আমায় ছাড়া। কণ্ঠটা শুনেই পিছনে তাকায় আর তারা এত অবাক হয় যা বলার বাইরে, কারণ আয়ান বসেছিল সেখানে। তারা পালাতে নেয়, কিন্তু আয়ান দৌড়ে ধরে নেয় তাদের। তো তোরাই মনস্টার গ্রুপের লোক, তাই না? ভাই,
মাফ করে দেন প্লিজ। বস, নাম বল, তোদের ছেড়ে দিব। এইটা পারবো না, মরে গেলেও। বলবি না? এমন সময় সামনের একজন ফোন আসে। আয়ান তার পকেট থেকে ফোন নেয়। সে তো বের করতেই যা দেখে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে 2 কদম পিছিয়ে যায় আর ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব। আয়ান মোবাইল বের করে দেখে সেখানে রাজিন ভাই নামে সেভ করা নাম্বার। তার মানে এই মনস্টার নামে রাজিন ভাই চলতেছে। হঠাৎ তার খেয়াল হয় এর মানে আমার মেয়েও তার কাছে। আয়ান ফোন আরেকজনকে দিয়ে ধরে কথা বলায়। সে কথা বলে, স্যারের লাশ সে সেখানে নিয়ে যেতে বলে। আমি তোদের বলি আমাকে লাশ বানিয়ে দিয়ে যেতে। তারা আমাকে নিয়ে যাচ্ছে। আমি তাদের আস্তানায় ঢুকি, সেখানে ঢুকে দেখি 2 জন বসে আছে। আমাকে দেখে তারা এখনো একজন সামনে গেছে, তাকে জিজ্ঞেস করে, তারপর সে পিছনে আসে। আমি তাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সামনের দিকে যেতেই জীবনের সবচেয়ে বড় শক খাই। আমি কি দেখতেছি? সেখানে লোক 2 জন, একজন ছিল কাজিন ভাই আর দ্বিতীয়জন আর কেউই নয়, আমার আপু আয়েশা। আমার দুনিয়া পাল্টে যায় মুহূর্তের মাঝে। এর মানে আপু। তারা আমাকে দেখে শকড হয়ে যায়, কিন্তু মুহূর্তের মাঝে নিজেকে গুছিয়ে নেই আপু। কি রে আয়ান, ধরিয়ে ফেললি আমায়? আপু, এইসব কিছুর পিছনে তুই ছিলি? বাচ্চা ভাইটা আমার। এতদিনে তুমি বুঝেছো? অনেক বছর লেগে গেছে, তাই না? আপু, আমি বুঝতে পারছি না কিছুই। তুই এত সব করলি কেন? ডোরিমন আর আরোহীকে কি করলি তুই? হ্যাঁ রে আয়ান ভাই আমার, আমি সব করিয়েছি। যেহেতু তুই আমাকে ধরিয়ে ফেলেছিস, সো তোকে সব বলাই যায়। আয়ান, আমি কি জানিস? একজন ধর্ষিতার মেয়ে। অবাক লাগছে শুনতে, তাই না? কিন্তু এটাই সত্য। আমার মা একজন ধর্ষিতা। আমি তোর আপন বোন না রে আয়ান। তোর বাবা ধর্ষণ করেছিল আমার মাকে, আর তারই ফলস্বরূপ আমার জন্ম। আমি জানতাম না এত সব, কিন্তু আমি বাবার ডায়েরিতে সব পাই। আমার বাবার প্রতি খুব ঘৃণা হচ্ছিল, কিন্তু কিভাবে কি করব বুঝতে পারছিলাম না। কিন্তু পরেই মনে হলো তুই ওই পাপের রক্তই। আমার মা মারা যাওয়ার আগে আমাকে বাবার কাছে দিয়ে যায়। সে আমাকে লালন পালন করে ঠিকই, কিন্তু আমার মা তো মারা গেছে তার জন্য। তাই আমি একটা প্ল্যান করি। আমার ঘৃণা জন্মে ধর্ষকের প্রতি আর তোর প্রতি। আমি 2-3 মারি এক ছিলে, তোকে মনস্টার বানাই, আর অন্যদিকে আমি ধর্ষক খুন করতে থাকি রাজিনকে নিয়ে। সব সন্দেহ যে তোর উপর। আমি ভাবলাম তোকে হয়তো পুলিশ ধরে নিবে, কিন্তু না। তোর ভয় এতটাই হলো যে কেউ তোকে ধরতে সাহসই করে না। তাই আমি রাজিনকে পাঠাই তোর রূপ ধরে। সেদিন রাজিনের পেছনে চাকু আরেকজন ঢুকিয়েছিল, আর তুই তা বের করেছিলে, যা রাজিন দেখে। এটাই আমার সাজানো ছিল, কিন্তু সব কিছুর মাঝখানে তুই ডোরমন নামক একটা বন্ধু পাইছিলি, যাকে তোর বউয়ের ধর্ষণের সময় সামনে রাখা হয়। আসলে তোর বউয়ের দোষ ছিল না আয়ান, কিন্তু তোকে এত সুখী দেখতে পারছিলাম না, তাই এই কাজ করি। আর তোর বোন হয়ে থাকার চেয়ে মৃত হয়ে যাওয়া আমার কাছে ভালো মনে হয়, তাই আর কি। যাই হোক আয়ান সাহেব, কেমন লাগলো আমার মাস্টার গেম? আপু, তুই যদি একবার বলতি আমি নিজের জীবনও দিয়ে দিতাম। কিন্তু আপু, তুই এইটা কেন করলি? আমার কি দোষ ছিল বল? তোর মতো আমিও নির্দোষী ছিলাম, মানলাম আমার শাস্তি দেওয়া ঠিক। তাহলে ডোরিমন আর আরোহীকে কেন মারলি? বল আপু, বল না প্লিজ। আর আমার আনহাকে এতদিন কেন দিলি কষ্ট? আরে আরে আয়ান, আবেগপ্রবণ হলো না। এখন তোর মেয়েকে মারার পালা। আয়ান আর তার কোনো কথা শুনে না। তার রাগ প্রচণ্ড উঠে গেছে। সে পাশে থাকা চাকু নিয়ে ধাপ করে রাজিনের গলায় চালিয়ে দেয়। এক নিমিষে সে মাটিতে লুটিয়ে পড়ে। আরে আপু, মানুষ চিনলি না? আয়ান মুত্তাসির আয়ান আমি। আমারে চিনলি না? মনস্টার নামটা কি এমনিতেই পাইছি? তোমাকে কিছুই করতাম না, কিন্তু এখন যদি কিছু না করি তাহলে তো মানুষ বলবে নবিতা আর ডোরিমনের বন্ধুত্ব ভুল, নবিতা বেঈমান, আর আরোহী হিসাব তো পরেই নিব। আয়ানকে মারার সাহস এখানে কারোই নেই। সবাই নিজেই অস্ত্র ফেলে চলে যাচ্ছে। আয়েশা হা হয়ে দাঁড়িয়ে আছে। আনহাকে নিয়ে আসতে বলো, আমি চলে যাচ্ছি জলদি। আয়েশা আনহাকে নিয়ে আসে। আনহাকে দেখে আয়ান
যেন আরেকটা আবেগপ্রবণ হয়ে যায়। আবার কেঁদে ওঠে সে। হঠাৎ তার পিঠে ছুরি ঢোকে। সে আহ করে ওঠে। পিছনে তাকিয়ে দেখে এ আর কেউ না, আয়েশা। আয়ান আর কিছু না ভেবে ঠাস করে এক থাপ্পড় দেয় আয়েশাকে। সে সোজা গিয়ে রডের উপর পড়ে আর মৃত্যু হয় তার। আয়ানের পেট থেকে ব্লিডিং হয়। আনহা পাশ থেকে কেঁদে যাচ্ছে। বাবা বাবা, তোমার কি হয়েছে? বাবা রক্ত কেন পড়ছে? নিজের মেয়ে বড় হয়েছে অনেক, সে বাবাকে চিনছে, এই তার জন্য অনেক। সে বাইরে আসে, কোনো গাড়ি থামছিল না। হঠাৎ একটা গাড়ি থামে, ভিতর থেকে একটা মেয়ে বের হয়। এই যে মিস্টার, আপনি কি করেন? হ্যাঁ, আগেরবারও যখন দেখা হয়েছিল এমন আত্মরা অবস্থাতেই ছিলেন, এইবারও? আয়নকে সে গাড়িতে বসায়, তার ওড়না দিয়ে পিঠ বেঁধে দেয়। আমি হয়তো আর বাঁচবো না। আপনার নামটা যেন কি? সাদিয়া। আচ্ছা সাদিয়া ম্যাম, আমার মেয়েটাকে একটু দেখেন প্লিজ। আর পারলে আমার মেয়েকে তার দাদুর কাছে নিয়ে আইসেন। এই হলো তার ঠিকানা। আর ঠিকানা দিয়ে আয়ান চলে যায় না ফেরার দেশে। হ্যাঁ, সত্যি আয়ান মারা গেছে। পাশ থেকে তার মেয়ে কাঁদছে। বাবাই, ও বাবাই, তুমি উঠছো না কেন? ভাই, বাবাই, জন্মের পর থেকে তো ছেড়ে নামাই ছেলে, এতদিন পর দেখা হলো তাও ছেড়ে চলে যাচ্ছ আমার বাবাই। বাবা, তুমি কি উঠবে না? আনহা কেঁদেই চলেছে। কিন্তু সত্যি এটাই যে বাংলা ছবির মতো বিদ্যুৎ চমকালে এখানে আর আয়ান উঠে বসবে না। সে মারা গেছে আর অনাথ হয়ে গেছে আনহা, কিন্তু নতুন একটা মা ঠিকই পাইছে, সাদিয়া।